আপনারা দেখছেন মারিয়াম অডিও লাইব্রেরি ইউটিউব চ্যানেল। রুটে আজকের নামতেই পর্বে আমরা রুদ্রের ফোনে কল এলো ক্যাপ্টেন তার সাহেবের সবচেয়ে কাছের অডিও বন্ধু বুক শুনবো। আদিল মির্জার। তো সামনের চলুন ক্যাফেতে আয়, শুরু করা লোকেশন যাক। পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ চেক কর। আদিলের ব্যাপারে একটু বলে রাখি, আদিলের প্রত্যেকবারই চট্টগ্রামে কাজের সূত্রে মাঝে মধ্যেই সে এখানে আসে। বর্তমানে সে ঢাকাতেই থাকে। ইন্টারন্যাশনাল বিজনেসে যুক্ত থাকার কারণে প্রায়ই বিদেশ যেতে হয় তাকে, কখনো ব্যবসার কাজে, কখনো ওয়ার্কশপ বা মিটিংয়ের জন্য। ক্যাফে শপে বসতেই আদিল সরাসরি বলল, তুই সিরিয়াস হ। রুদ্র জিজ্ঞেস করলো, কোন বিষয়ে? আদিল একটু থেমে বলল, তুই নিজেই জানিস আমি কি নিয়ে কথা বলছি। দেখ, মানুষের জীবনে ভুল হতেই পারে, তার মানে এই না যে সেই ভুলকে আঁকড়ে ধরে থাকতে হবে আজীবন। ওই দিন যা হয়েছিল সেটা শুধু একটা অ্যাক্সিডেন্ট। রুদ্র কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপরে হাতে থাকা কফির মগে হালকা চমক দিয়ে বলল, আর কিছু? আদিল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমরা শুধু তোকে হাসি খুশি দেখতে চাই। তা কবে ফিরছিস? নেক্সট ফ্লাইটে, উত্তর দিল রুদ্র। আদিল স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক ঠিক তখনই রুদ্রের ফোনে রিংটোন বেজে উঠল। রুদ্রের মা কল দিয়েছেন। রুদ্রের মায়ের নাম রেহানা চৌধুরী। অপাশ থেকে রেহানা চৌধুরীর কণ্ঠে শোনা গেল, বাবা তুই ঠিক আছিস? গভীর স্বরে বলল রুদ্র। কিছুক্ষণ চুপ থেকে রেহানা আবার বললেন, তোর দাদা হার্ট অ্যাটাক হয়েছে, আর উনি তোকে দেখতে চান। উত্তরে রুদ্র বলল, আমি এখনই আসছি। ঘড়িতে তখন বিকেল 4:30। কেউ একজন তাড়াহুড়ো করেই প্লেনের উইন্ডো সিটে এসে বসল। পাশের সিটে হেলান দিয়ে থাকা আগন্তুকের দিকে তাকানোরও সময় পেল না সে। প্লেন টেক অফ করার সময় হঠাৎ রুদ্র অনুভব করলো কেউ তার হাত শক্ত করে চেপে ধরেছে। অপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে উঠল। আসলো, সরি আই হ্যাভ অ্যারোফোবিয়া। আমি প্লেনে উঠতে খুব ভয় পাই, মেয়েটি বলল। রুদ্র নিচে তাকিয়ে দেখলো তার হাতে 4টা নখের দাগ বসে গেছে। তার মুখে কালো মাস্ক, চোখে কাটলার অ্যান্ড গ্রসের কালো সানগ্লাস। গত কয়েক ঘন্টা মিডিয়া হাইপ আর মানুষের ভিড় এড়াতে সে নিজেকে এমনভাবে ঢেকে রেখেছিল যেন কেউ সহজে তাকে চিনতে না পারে। বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, কিন্তু বিজনেস ক্লাসে কোনো টিকিট পাওয়া যায়নি। রুদ্র বিরক্ত চোখে পাশে বসা সাদা ড্রেস আর বাদামি হিজাব পরা মেয়েটির দিকে তাকালো আর বলল, স্টুপিড। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, এক্সকিউজ মি, আই এম নট স্টুপিড, আর সরি বললাম তো। এই বলে নিজের ব্যাগ থেকে একটি ব্যান্ডেজ বের করে সে রুদ্রের হাতে লাগিয়ে দিল। তার ললাটের রগ স্পষ্ট হয়ে উঠল। রুদ্র কোনো উত্তর দিল না। দুজনেই আলাদা দিকে ফিরে বসল। 50 মিনিটে প্লেন চট্টগ্রাম থেকে সিলেটে পৌঁছালো। ল্যান্ড করার সময় পাশের মেয়েটি তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিটের সাথে ধাক্কা খেয়ে সরাসরি রুদ্রের কোলের উপর এসে পড়ল। ভয় পেয়ে সে চোখ বন্ধ করে ফেলল। রুদ্র হতবাক হয়ে গেল। কিছু বলার আগেই মেয়েটি দৌড়ে প্লেন থেকে নেমে গেল। এর মধ্যেই রুদ্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বাড়িটি এয়ারপোর্টের কাছে হলেও ট্রাফিকের জন্য অনেক সময় লাগলো। 3 মাস পর সে বাড়ি ফিরেছে। কাজের প্রয়োজনে সে বেশিরভাগ সময় ঢাকার নিজস্ব ফ্ল্যাটে থাকে। এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতের কারণে ফ্ল্যাটে ঠিকমতো থাকা হয় না তার। তার বাড়ির দিকে 3 তলা বিশিষ্ট আলিশান চৌধুরী বাড়ি। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির ভেতরে কাউকেই দেখা যাচ্ছিল না। সবাই তাহলে কোথায়? ভেতরে এক সার্ভেন্টকে সে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই কোথায় আছে? ছোট সাহেব, সবাই দোতলায়, বড় ম্যাডামের কাছে, উত্তর দিল সেই সার্ভেন্ট। রুদ্র দোতলায় উঠে দাদির ঘরে ঢুকলো। দেখলো সবাই সেখানে জড়ো হয়ে বসে আছে। এই বাড়ির বড় কর্তা তার দাদি, সুলতানা চৌধুরী যার নাম। তার 2 ছেলে ও 1 মেয়ে।
বড় ছেলে হামজা চৌধুরী পেশায় একজন রাজনীতিবিদ। তিনি বর্তমানে সংসদে একজন এমপি। তার স্ত্রী রেহানা চৌধুরী এবং তাদের 2 সন্তান। তাদের বড় ছেলে রেদওয়ান চৌধুরী, যিনি 8 বছর আগেই মারা গেছেন। পৃথিবী মানে কখনোই শুধু নিয়ম আর ভাতা ধরার জীবন নয়। তার বিশ্বাস জীবনটা একটা অ্যাডভেঞ্চার, যেখানে ঝুঁকি নেই, প্রশ্ন নেই, সেখানে জীবনে কোনো দাম নেই। আগামীকাল, পরকাল কিংবা ভবিষ্যতের নিরাপত্তা এসব তার কাছে গৌণ। আজকের মুহূর্তটাই তার কাছে আসল। মানুষ যত দূর যেতে পারে, তার ভয়কে জয় করতে পারে, তার জীবন ততটাই অর্থপূর্ণ, এমনটাই মনে করে রুদ্র। আর এই বিশ্বাসই তাকে সবার থেকে আলাদা করে রেখেছে। তার দাদির দ্বিতীয় ছেলে অর্থাৎ তার চাচা হানিফ চৌধুরী, যিনি যুক্তরাজ্যে থাকেন, আর ওনার স্ত্রী মিলা চৌধুরী এবং তাদের 3 সন্তানও সেখানেই থাকে। মেয়ে সালমা চৌধুরী তার 2 সন্তান সহ আমেরিকায় থাকেন। রুদ্র ঘরে ঢুকতেই দেখল নিস্তব্ধতা। দরজার কাছে দাঁড়িয়ে অসুস্থ সুলতানা চৌধুরীকে দেখে সে কাপা গলায় বলল, দাদি। কিন্তু সুলতানা চৌধুরী তার দিকে তাকালেন না। রুদ্রের রাগ চেপে বসল। যদি কিছু বলবে না তাহলে ডাকলে কেন? আমি চলে যাচ্ছি। সুলতানা চৌধুরী অভিমান ভরা গলায় বললেন, যা, একেবারে চলে যা। চলে যা, মরলেও দেখতে আসবি না। আমরা যদি তোর কেউ হতাম তাহলে মাসের পর মাস আমাদের থেকে দূরে থাকতিস না এভাবে। রুদ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এক হাত বাড়িয়ে পাশের চেয়ারে বসে দাদির হাত নিজের হাতের মুঠোয় নিল। তুমি কি চাও দাদি? দাদি দুর্বল কণ্ঠে বললেন, ভাই, তুই বিয়ে কর, তোর একটা সংসার হোক, আর তোর বাচ্চার কিচিরমিচির আওয়াজে এই শুনশান বাড়িটা আবার চকমুখো হয়ে উঠুক, এটাই আমার চাওয়া। রুদ্রের মা পাশে থেকে বললেন, 2 বার হার্ট অ্যাটাক হয়েছে তোর দাদার, আমি আর কিছু বলবো না তোকে। রুদ্র চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর গভীর শ্বাস নিয়ে চোখ খুলে বলল, শর্ত আছে। কি শর্ত? দাদি জিজ্ঞেস করলেন। বিয়ে করব, কিন্তু 10 দিনের মধ্যে, শুধু ফ্যামিলির ভেতর, বাইরে কেউ জানবে না। দাদি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রুদ্র রাজি হয়েছে, এটাই অনেক। কিন্তু এত কম সময় কিভাবে সম্ভব? জানি না, বলে রুদ্র দাদির ঘর থেকে বেরিয়ে পড়ল। উপরে সিঁড়ি দিয়ে কেউ একজন দ্রুত নিচে ঘরে ঢুকছিল। ঘরে ঢুকতেই একটা কণ্ঠ ভেসে এলো, মেহের। মেহের ভয় পেয়ে গেল, তবে পরিচিত কণ্ঠ শুনে স্বস্তি পেল। সে প্রাণবন্ত, চঞ্চল স্বভাবের হলেও বন্ধুদের কথা শুনে সতর্ক হয়। মেঘলা জিজ্ঞেস করলো, মেহের, তুই কোথায় ছিলি? তুই ইউনিভার্সিটিতে কল দিয়েছি, সবাই বলেছে তুই ক্লাসে যাসনি। মেহের বলল, এই হইচই করিস না। কিন্তু কোথায় গিয়েছিলে? মেঘলা জিজ্ঞেস করলো। ঠিক বলেছিস, আমি ইউনিভার্সিটিতে যাইনি, মেহের উত্তর দিল। মেঘলা আবার জিজ্ঞেস করলো, তাহলে? সকালে চট্টগ্রামের ফ্লাইটে গিয়ে বিকালে ফিরে এসেছি। অবাক হয়ে গেল মেঘলা। কি বলছিস? হ্যাঁ, যা শুনছিস ঠিকই শুনছিস, এমনটাই উত্তর দিল মেহের। মেঘলা চোখ বড় করে বলল, বড় আম্মু বা বড় আব্বু কেউ জানলে? না, জানবে না, যদি তুই না বলিস। ঠিক আছে, এখন চল, খেতে আয়, রাতে কথা বলবো এই বিষয়ে। সাঈদ ইমরান সাহেবের 2 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলে সাঈদ মির্জার বিয়ে হয়েছে 2 বছর আগে। মেজর ছেলে সাঈদ মাশফি বর্তমানে যুক্তরাজ্যে অনার্স পড়ছে। ছোট মেয়ে সাওয়াজ সাঈদ মেহের সদ্য সাস্টে কম্পিউটার সায়েন্স নিয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। সাঈদ ইমরানের ছোট ভাইয়ের সাঈদ ইমরানের ছোট ভাই সাইয়েদ শফিকের 2 মেয়ে। একজন সাঈদ মেঘলা, কাজিন হওয়ার পাশাপাশি মেহেরের ক্লাসমেট ও বেস্ট ফ্রেন্ড। আরেকজন সাঈদ মিনহা, সে এবার এসএসসি পরীক্ষা দিবে। বিকেলের মিঠে রোদ চৌধুরী নিবাসের বিশাল ব্যালকনিতে এসে পড়েছে।
হামজা চৌধুরী রকিং চেয়ারে বসে পত্রিকা পড়ছিলেন। এমন সময় রুদ্রকে সেখানে আসতে দেখে চশমাটা নাকের ডগায় নামিয়ে আনলেন। রুদ্র পরনে ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার, হাতে কফির, চোখে মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি, যেন সে কোনো মহাযুদ্ধ জয় করে এসেছে। হামজা চৌধুরী গলা খাকারি দিয়ে বললেন, কি মিস্টার ক্যাপ্টেন, 10 দিনের আলটিমেটাম দিয়ে তো খুব নিশ্চিন্তে কফি খাচ্ছ। ভাবছো 10 দিনে কি আর মেয়ে পাওয়া যাবে? তোমার এই ইন্টেলিজেন্ট প্ল্যান আমি ধরে ফেলেছি। তুমি আসলে বিয়ের পিড়ি নয়, রানওয়ে দিয়ে পালানোর রাস্তা খুঁজছো। রুদ্র কফিতে এক চুমুক দিল, তারপর তৃপ্তি নিয়ে হাসল। চেয়ার টেনে বাবার উল্টো দিকে বসে পা নাচাতে নাচাতে বলল, বাবা, আপনি তো তুখোড় রাজনীতিবিদ, মানুষের পালস বোঝেন, অথচ নিজের ছেলের পালস ধরতে গিয়েই ভুল করছেন। আমি কি পালানোর পাত্র? আমি তো স্রেফ গেমটা একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। তখন বললাম, এখন বলতে আপনার কোর্টে। হামজা চৌধুরী পত্রিকাটা ভাঁজ করে পাশে রাখলেন, ছেলের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বললেন, বল আমাদের কোর্টে ঠিকই, কিন্তু গোলটা যাতে নিজের পুস্টে না হয়ে যায় সেটা খেয়াল রেখো। তুমি যে খামখেয়ালি দেখা যাবে বিয়ের দিন সকালে তুমি বললে, সরি আবহাওয়া খারাপ, ফ্লাইট টেক অফ করবে না, তখন এই এমপির ইজ্জত নিয়ে আমি কোথায় মুখ লুকাবো? রুদ্র হেসে ফেলল, বাবা, ফ্লাইট ডিলে হতে পারে কিন্তু ক্যান্সেল হয় না। আর আপনি তো ভোট চাওয়ার সময় কত প্রতিশ্রুতি দেন, একটাও কি 100% পূরণ হয়? আমি তো অন্তত একটা প্রতিশ্রুতি দিয়েছি বিয়ে করব। এখন সেই ভিকটিম বা ক্যান্ডিডেট যদি আপনারা খুঁজে না পান, তবে তো সেটা আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতা। হামজা চৌধুরী ছেলের চোখে তাকিয়ে এক মুহূর্ত স্থির হলেন। রুদ্রের অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে ভাবিয়ে তুলল। রুদ্র ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার মুখে এক ফোঁটা হাসি ছিল, কিন্তু সেই হাসির ভেতর যেন লুকিয়েছিল অদ্ভুত এক নীরবতা। এমন নীরবতা যা মানুষকে আরো রহস্যময় করে তোলে। নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল হাতের ব্যান্ডেজটার দিকে। সেই বিমানের মেয়েটার কথা মনে পড়ে গেল। অ্যারোফোবিয়া ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটা নখ দিয়ে তার হাতটা ক্ষতবিক্ষত করে দিয়েছিল, অথচ কিছুক্ষণ পরেই নিজের ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে খুব যত্ন করে বেঁধেও দিয়েছিল। রুদ্র কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল সেই ব্যান্ডেজটার দিকে। তারপর খুব ধীরে ঠোঁটের কোণে একটা অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। সে নিচু স্বরে বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল, তুমি কি ভেবেছ এই ছোট্ট ব্যান্ডেজ দিয়ে আমার ক্ষত সারানো যাবে? একটু থেমে সে হালকা করে মাথা নাড়ল। তুমি তো জানোই না, আমি নিজেই একটা ক্ষতবিক্ষত মানুষ। এমন এক ক্ষত যার ব্যথা কেউ দেখে না, আর যার কোনো ব্যান্ডেজও নেই। রুদ্রের সাথে কথা বলার পর থেকে হামজা চৌধুরী ড্রয়িং রুমের সোফায় গায়ে এলিয়ে দিয়েও শান্তি পাচ্ছেন না। তিনি তার স্ত্রী রেহানা চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, রেহানা, তুমি বেশি ভাবছ। যে ছেলে 5 বছর ধরে বিয়ের নাম শুনলে ধারে কাছেও ঘেসত না, সে হঠাৎ 10 দিনের শর্ত দিয়ে রাজি হয়ে গেল। আমার চেয়ে রুদ্রকে কেউ ভালো চেনে না। ওর তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করছে। ও জানে 10 দিনে হুট করে কোনো মেয়ে খুঁজে পাওয়া সম্ভব না। আমাদের চোখে ধুলো দিয়ে একটা সেফ এক্সিট খুঁজছে। বিয়েটি কিচ্ছু করবে না, শেষে বলবে, তোমরাই তো মেয়ে জোগাড় করতে পারলে না। রেহানা চৌধুরী স্বামীর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, রুদ্রের বুদ্ধি যেমন প্রখর, ওর জেদও তেমন। ও যদি সত্যিই ফাঁকি দিতে চাইতো তবে সরাসরি না করে দিত। ও হয়তো এবার সিরিয়াস। হামজা চৌধুরী মাথা নাড়লেন। রুদ্র খামখেয়ালিপনা বরাবরের, ও সব কিছুতেই ফ্যান্টাসি মনে করে। এই যে আজ প্লেনে যা করলো সেটা ওর কাছে একটা অ্যাডভেঞ্চার মাত্র। ও কোনো নিয়ম বা বাধা ধরা জীবনে বিশ্বাসী নয়। একতলায় যখন এই আলোচনা চলছে, দোতলায় দাদির করে তখন ডক্টর ইমতিয়াজের সাথে কথা হচ্ছিল। ডক্টর ইমতিয়াজ আহমেদ শুধু একজন চিকিৎসক নন, চৌধুরী পরিবারের যে কোনো বিপদে আপদে তিনি বড় ভাই বা অভিভাবকের মতো পাশে থাকেন। সুলতানা চৌধুরীর বিয়ের তাড়ানি শুনে ডক্টর মুস্তফা অফিস থেকে কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর স্বরে বললেন,
সাইদ ইমরানের ছোট মেয়ে মেহের। কিন্তু খালাম্মা, মেয়েটা তো রুদের ঠিক উল্টো মেরুর, ভীষণ চঞ্চল, একদম টর্নেডোর মতো। আপনি কি ওকে চিনতে পারছেন? ওই যে আমার মেজো মেয়ে আহিয়ার বিয়েতে যে মেয়েটা পুরো বাড়ি মাতিয়ে রেখেছিল।